হলো সকাল পর্যন্ত দেখে পুলিশকে ইনফর্ম করার চিন্তা করলো সবাই, কিন্তু প্রিয়র মন মানলো না। তাই ও ড্রয়িং রুমে বসে থাকলো আয়নের অপেক্ষায়, কিন্তু শরীরটা মনের সাথে আর পারছে না। এমনি অসুস্থ অসুস্থ লাগছে প্রিয়র। আয়নের চিন্তায় সারা রাত চোখের পাতায় এক করেনি একটুও। ক্লান্ত হয়ে সোফায় শরীরটা এলিয়ে দিয়ে নয়নছোড়া ব্যাকুল হয়ে তাকিয়েছিল দরজা দিকে সারাটা রাত, কিন্তু এখন আর পারছে না। তাই দাঁড়িয়ে পড়লো নিচের রুমের দিকে যাওয়ার জন্য। রুমে এসে প্রিয় কিছুক্ষণ পুরো রুমটা একবার চোখ বোলালো। কত না স্মৃতি জড়িয়ে আছে এই রুমটিতে আয়ন আর ওর। রুমে প্রবেশ করার পরই একটা মিষ্টি ঘ্রাণ আসলো প্রিয়র নাকে। এটা যে কোনো ঘ্রাণ নয়, আয়নের পারফিউমের ঘ্রাণ। আয়ন খুব পারফিউম শৌখিন লোক। দেশ বিদেশের নামি দামি ব্র্যান্ডের পারফিউম আছে তার কালেকশনে, কিন্তু এর মধ্যে একটা পারফিউম আয়ন রেগুলার ইউজ করে, সেটার ঘ্রাণে প্রিয় আয়নের নেশায় বারবার ডুবে যেত। আর এখন পুরো রুমে আয়নের সেই পারফিউমের ঘ্রাণে মো মো করছে। প্রিয় প্রাণ ভরে ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করছে। মনে হয় আয়নকেই ও নিঃশ্বাসের সাথে নিজের মাঝে নিয়ে নেবে। রুমের প্রতিটি জিনিসে আয়নের স্পর্শ অনুভব করছে প্রিয়। হঠাৎ বুকের মধ্যে একটা শূন্যতার অনুভূতি হচ্ছে, আর সামলাতে পারল না। অনেকক্ষণ ধরে নিজের কান্নাটা তলা পাকিয়ে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না প্রিয়। কেন হচ্ছে এমন? আমি তো চেয়েছি আমার থেকে তুমি দূরে সরে যাও, তাহলে কেন এখন? আমি চাই তুমি ফিরে আসো। কান্নায় একদম ভেঙে পড়লো প্রিয়। মুখে চাই বলুক, কিন্তু ওর অনুভূতি তো অন্য কথা বলছে এখন। তবে কি প্রিয় আয়নের আসক্তিতে নিজেও আসক্ত হয়ে পড়েছে? প্রিয়র মনে পড়ে গেল আয়নের বলা সেই কথা, আল্লাহ যাতে তোকে খুব শীঘ্রই বিধবা করে দেয়, আর আমায় থেকে তোকে মুক্ত করে দেয় একেবারের মতো। তাহলে কি আয়নের দোয়া কবুল হয়ে গেল? আমি কি আর কখনো আয়নকে দেখতে পারবো না? নিজের মনের কথা কি আর বলা হবে না? এটা ভেবে প্রিয় মাটিতে বসে টোকরে কেঁদে উঠলো আবার। প্লিজ আয়ন, ফিরে আসো। আমি আর কখনো তোমাকে এসব বলবো না, কখনো তোমার থেকে দূরে যেতে চাইবো না। প্লিজ ফিরে এসো, খুব মনে পড়ছে তোমাকে। আমি দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু আজ তুমি আমার থেকে দূরে চলে গেলে, এতটাই দূরে যে হাত দিলেও তোমাকে ছুতে পারছি না। আজ আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার কোনো মানে নেই, কোনো অস্তিত্ব নেই। তুমি হীন, আমি শূন্য। আমার পূর্ণতা শুধু তোমার মাঝে। আমি বড্ড পাগল, তাই তো কখনো বোঝার চেষ্টা করিনি তোমাকে। বারবার তোমাকে, তোমার ভালোবাসাকে অবহেলা করেছি। আই এম সরি। প্লিজ একবার ফিরে এসো। আমি প্রমিস করছি তোমাকে আর নিজে থেকে আলাদা করবো না। প্লিজ। হঠাৎ প্রিয় কিছু কিছু একটা মনে করে উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়ালো। প্রিয় বুঝতে পারছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে পারবে না। সৃষ্টিকর্তার কাছে জানামাজে বসে আয়নের জান ভিক্ষা চাচ্ছে প্রিয়। আয়নের বলা কথাটা যাতে মিথ্যা হয় তার জন্য স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিজদায় বসেই কান্না করছে। যে প্রিয় আয়নের চেহারাও দেখতে চায়নি। আশ্চর্য, আজ সেই প্রিয় আয়নকে একবার দেখার জন্য এতটা ছটফট করছে। আয়নের জন্য দোয়া চাইছে। ভালোবাসায় হয়তো সবই সম্ভব। তাই তো আয়নের ভালোবাসা প্রিয়র মনেও ভালোবাসার সুবাস ছড়িয়ে দিয়েছে। কিন্তু কি হবে আয়নের? আয়নের সে দোয়ার উপরওয়ালা প্রতিদিন মানুষের একটি ইচ্ছা নাকি পূরণ করে। তবে কি সত্যি আল্লাহ কবুল করেছে আয়নের দোয়া? দরজা খুলে কেউ রুমে প্রবেশ করলো। মাত্র ভোর হতে শুরু করেছে, তাই জানলার পর্দার আড়ালে কিছু আলো উঁকি দিয়ে রুমটার অন্ধকারকে কিছুটা হলেও দূর করার চেষ্টা করছে। আবছা আলোয় খুব সাবধানে আয়ন রুমে ঢুকে নিজের কোটটা খুলে বিছানার দিকে তাকালো। কিন্তু বিছানা খালি দেখে আয়নের ভেতরটা কেঁপে উঠল। আয়নের মনে সর্বপ্রথম যে প্রশ্ন আসলো, প্রিয় কোথায়? চারপাশে চোখ বুলিয়ে দেখার সময় রুমের এক কর্নারে কাউকে মাটিতে পড়ে থাকতে দেখা গেল। আয়ন দৌড়ের সামনে গিয়ে আরো একবার চমকে গেল, কারণ মাটিতে পড়ে থাকা মানুষটি আর কেউ না, প্রিয়। আয়ন একটু খেয়াল করে দেখলো মাটিতে পড়ে নেই, বরং নামাজে শেষদায় থাকা জ্ঞান হারিয়ে ফেলেছে। আয়ন খানিকটা বিস্মিত প্রিয়র এই অবস্থা দেখে। তাৎক্ষণিক প্রিয়কে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। পাশে টেবিলে রাখা পানির গ্লাসটি থেকে কিছু পানি নিয়ে প্রিয়র মুখে ছিটিয়ে দিল। মুখে আচানক পানির ছিটায় প্রিয়র জ্ঞান ফিরে আসলো। চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতে নিজের সামনে বসে থাকা ব্যক্তিকে দেখে প্রিয় প্রথমে বিশ্বাস করলো না। নিজের হ্যালোসিনেট মনে করে চুপ হয়ে পাশ করে শুয়ে পড়ল, কারণ প্রিয় জানে আয়ন আসেনি। এটা শুধুমাত্রই ওর কল্পনা। নিশ্চয়ই আয়নকে স্পর্শ করতে গেলে আয়ন ধোঁয়াশার মতো উড়ে যাবে। তাই আয়নকে হারানোর ভয়ে প্রিয় আয়নকে ধরবেই না। কল্পনাই হোক, তবুও তো কিছু সময়ের জন্য মানুষটা ওর সামনে তো আছে, থাকুক না। প্রিয়র এমন আচরণে আয়ন একদমই আশা করেনি। ভেবেছিল জ্ঞান ফিরলে আগে প্রিয়কে কিছু বকাঝকা করবে। নিজেরাই কি হাল করেছে এই মেয়েটা। এই মেয়েটি নাকি আবার প্রেগনেন্ট। একে সামলাতে আবার দম হয়ে আছে, আর এখন আমাকে জ্বালানোর জন্য আরো একটাকে নিয়ে আসছে। ওর সব প্ল্যানিং। অল্প বয়সে মনে হয় আমাকে পাগলাখানায় যেতে হবে অবশেষে। আয়ন নিজের মনেই কিছু গল্প বলছে। প্রিয়কে কিছু বলতে নেবে তার আগে প্রিয় নিজেই বলা শুরু করে দিল,
খারাপ অয়নদা, অনেক অনেক খারাপ। প্রিয় নীরবে কেঁদে গেল। ওর চোখের জলটি আয়ন দেখতে পেল না। আয়ন ভ্যাবাচাকে খেলেও প্রিয়র মুখে আবার আয়নদা শুনে। আবার অয়ন্দ বলার মানে কি? দুদিন পর আমার বাচ্চার মা হবে যে, তা নাকি এখন আমাকে অয়ন্দ লাগে? উফ, ফাজিল মাইয়া। একটা তো মন চাই যে থাপড়ায় গাল দুটো লাল করে ফেলি। শুধু আমার সন্তান ওর মাঝে আছে বলে এই যাত্রায় বেঁচে গেল, না হলে আজ সত্যি এই কাজটি করে দিতাম। এই মেয়ে আমাকে জ্বালাবার কিছু বাদ দেয় না। কাল আমার সন্তান হলে নিশ্চিত এই মেয়ে আমারই সন্তানকে শিখিয়ে দেবে আমাকে মামা বলতে। শয়তান মেয়ে একটা। এসব ভাবতেই হঠাৎ প্রিয়র ফোঁপা নিতে আয়নের কপাল খুঁজকে গেল। আয়ন বুঝতে পারলো না কি হয়েছে। কথাগুলো মনে মনে বলছে, তাহলে ও কাঁদছে কেন? শুনেছে নাকি কিছু? এই মেয়ে এমনি তো চিৎকাদনি, শুনলে তো বন্যা বয়ে যাবে আমার বউয়ে। একদম খারাপ, খুব বাজে লোক। আমাকে কষ্ট দিতে তোমার মজা লাগে তাই না? তাহলে এসে দেখো, আমি অনেক কষ্ট আছি, আমি অনেক কষ্টে আছি। আমি বারবার চলে গিয়ে তোমাকে কষ্ট দিতাম বলে তার প্রতিশোধ নিচ্ছ তাই না? তাই তো নিজেও চলে গেলে আমাকে ফেলে। দেখতে চাইছো আমি কষ্ট পাই কিনা? প্রিয় মুখ ঘুরিয়ে আয়নের দিকে অশ্রু নয়ন তাকিয়ে বলল, দেখো, দেখো আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আর কখনো কোথাও যাবো না তোমাকে ছেড়ে, প্রমিস। তবুও ফিরে আসো। আয়ন বিস্মিত হয়ে প্রিয় দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। আর ফিরে আসো মানে কি? আমি কোথায় গেলাম? আর আমি তোমার সামনে বসে আছি। পাগল নাকি? আগে তো হাফ মেন্টাল ছিল, এখন মনে হয় পুরো মেন্টাল হয়ে গেছে। আল্লাহ, আমার সন্তানগুলোকে রক্ষা করে। আয়ন মনে মনে দোয়া চেয়ে নিল একবার। আমার আর ভালো লাগছে না অয়নদা, বিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। এখন তোমাকে ছাড়া আমার চলবে না, কিছুতেই চলবে না। প্লিজ ফিরে আসো, আমি তোমার সব কথা শুনবো, কখনো তোমার অবাধ্য হব না। তোমাকে অনেক ভালোবাসা দিব, প্লিজ ফিরে এসো। এসব বলেই প্রিয় ফোঁপিয়ে কেঁদে উঠল। সত্যি তো? কিছুক্ষণ পর আবার মত পাল্টাবি না তো? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে প্রিয় শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। ওর বিশ্বাস হচ্ছে না সত্যি কি আয়নের সামনে, নাকি ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে এখনো। আয়নের কোনো রিয়েকশন নেই। ও শিওর প্রিয় আজ মাতাল, তবে কিছু না খেয়েই। আয়ন নিরলস ভঙ্গিতে শার্টের টাইটা খুলতে খুলতে প্রিয়কে জিজ্ঞাসা করছে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি আগের থেকে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে নাকি? নাকি আমার রূপ ঝলঝল করছে একবারে? তুমি সত্যি আমার সামনে বসে আছো? আয়নের চেহারায় এবার ভীষণ বিরক্তিটা ফুটে উঠেছে। কি সব আবল তাবল বলছিস? ঠিক আছিস তো? আর সত্যি কি এমন ভাবে তাকিয়ে আছিস মনে হয় ভূত দেখতে পেয়েছিস? এমনি সারা রাত জেগে মাথাটা খারাপ। আরো খারাপ করিস না তো প্রিয়। তুই বরং ঘুমা, তোর এখন ঘুমের খুব প্রয়োজন। বলে আয়ন উঠে দাঁড়ালো। প্রিয়র সাথে তর্ক করা সত্যি ওর এনার্জি নেই এখন। তাই নিজের শার্টটা খুলে আলমারি থেকে কাপড় বের করে ঘুরতে নিলে আচানক প্রিয় এসে ওকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় আয়ন সামলাতে না পেরে দুকদম পিছিয়ে আলমারির সাথে লেগে যায়। হঠাৎ প্রিয়র কান্নার শব্দ ওর কানে আসে। আয়ন এবার ভয় পেয়ে যায়, ব্যস্ত হয়ে প্রিয়কে সামলাতে লাগে। কি হয়েছে প্রিয়, এমন করছিস কেন? আয়নের মনের সংশয় বেবির কোনো সমস্যা হয়নি তো, তাই প্রিয়কে নিজে থেকে ছাড়িয়ে জিজ্ঞাসা করে। পেট ব্যথা করছে না তো? শরীর খারাপ লাগছে না তো? প্রিয় মাথা দুপাশে নেড়ে আয়নকে আবার জড়িয়ে ধরে। আয়ন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রিয়কে দু হাতে জড়িয়ে ধরে। কি হয়েছে সোনা, এমন করছিস কেন? তুমি একটা বাজে লোক। আয়নও হেসে হায় জবাব দেয়। আমি জানি তো আমি একটা বাজে লোক, খারাপ লোক। এই আর নতুন কি, আমি সব জানি। কিন্তু এই বাজে লোকটি আবার কি করেছে যার জন্য আমার বউটা কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলছে? প্রিয়র এবার মেজাজ বিগড়ে গেল। আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে আয়নের খোলা বুকে এলো বাতারি কিল মারতে লাগলো। ওসব বলো, কাল সারা রাত কোথায় গিয়ে মুখ কালা করেছো? সারা রাত কত টেনশনে ছিলাম জানো? বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজি করেও তোমার হদিস পাইনি কেন বলো? আয়ন প্রিয়কে থামাতে ওর হাত দুটো ধরে ফেলে। এবার বুঝতে পারছে ম্যাডাম ওর এমন পাগলামো কেন করছে। আসলে বড় ভুল হয়ে গেছে, একবার ফোন করে জানানো উচিত ছিল। আমি নিজে এখন প্রিয়কে কাছে টেনে জড়িয়ে ধরলাম। আর সরি সোনা, সত্যি খেয়াল ছিল না, অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আর তার সাথে এত বৃষ্টি। তাছাড়া আমি ভাবতেই পারিনি আমার জন্য তুই এত টেনশন করবি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মনে হলো তোমার তো কবুল হয়ে গিয়েছে। প্লিজ আর এমন করো না, আমি টেনশনে মরে যাবো। আয়নের এখন মনে পড়লো প্রিয় এতটা কেন ঘাবড়ে গিয়েছে। আয়ন প্রিয়কে বিছানায় বসে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। একটা কথা মনে রাখবি প্রিয়, হায়াত মরণ সব উপরওয়ালার হাতে। তোর আর আমার সামান্য মুখের কথায় কিছুই হবে না। যতদিন আমার হায়াত থাকবে আমাকে কেউ তোর থেকে আলাদা করতে পারবে না। তাই এসব উল্টোপাল্টা চিন্তা করা একদম বাদ দিয়ে রিল্যাক্স। এখন এসব চিন্তা এমনিও তোর জন্য কিন্তু ঠিক না। তাই আজকের পর থেকে এমন আর করবি না, ঠিক আছে? এমন ভাবে বলছো মনে হয় আমি কত অসুস্থ। আমি একদম ঠিক আছি, তুমি ফ্রেশ হয়ে আসো।
আয়ন মুচকি হেসে উঠে দাঁড়ালো, আবার আলমারির সামনে গিয়ে প্রিয়র রিপোর্টটা বের করলো। আয়নের মতে এটাই উপযুক্ত সময় প্রিয়কে সব বলার। দেরি করা একদম উচিত হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। আয়ন ফাইল হাতে প্রিয়র সামনে দাঁড়ালো, প্রিয়র মুখের দিকে একবার ভালো করে তাকালো। মুখটা একদম শুকিয়ে আছে, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আয়ন প্রিয়র হাতে ফাইলটা ধরিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রিয় দেখলো এটা সেদিনের টেস্টের রিপোর্ট। প্রিয় ভয় পেয়ে গেল, ওর আবার কোনো রোগ শোক হয়নি তো। তাই আয়ন নিজের মুখে বলতে পারছে না বলে রিপোর্টটা ধরিয়ে দিয়েছে। কাবা কাবা হাতে ফাইলটা খুলতেই সামনে প্রেগনেন্সির রিপোর্টটা চোখে পড়লো প্রথমে। প্রিয় অবাক হয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে থাকে। আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে প্রিয় গম্ভীর মুখ করে রিপোর্টটির দিকে তাকিয়ে আছে। মুখের ভঙ্গিমা দেখে বোঝা বড় দায়ে খুশি হয়েছে কিনা নারাজ। আয়ন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। ও ভেবে নিয়েছে প্রিয় হয়তো এই বাচ্চার আগমনে খুশি না, মনটা কেন জানি ভারী হয়ে গেল। স্বপ্নগুলো আবার ভেঙে যাবে না তো? তিতির বিধ্বস্ত হয়ে শুয়ে আছে, এখনো ওর হুঁশ নেই। তিতিরকে কন্ট্রোল করতে গিয়ে দিনেশকে সারা রাত জাগতে হয়েছে। ক্লান্ত তিতির এখন চুপচাপ ঘুমিয়ে আছে। দিনেশ বিছানা ছেড়ে ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালো। টেনশনে ওর আর ঘুম হবে না, কারণ দিনেশ জানে এই ঘুম পরে এখন শান্ত হয়ে আছে। ঘুম থেকে উঠে না জানে কি এলাহি কাণ্ড করে, ঘূর্ণিঝড় শুরু করে দেবে। সিগারেটের ধোয়ার সাথে নিজের টেনশন গুলো উড়িয়ে দিতে চায় দিনেশ এই মুহূর্তে। কিন্তু এতই কি সহজ সবকিছু? হলে তো জীবন কত সহজ হয়ে যেত। দিনেশের কাল রাতের কথা মনে পড়তেই মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। ও কখনো স্বপ্নেও ভাবেনি তিতিরকে এত কাছে পাবে। এখন যখন পেয়েই গেছে, ছাড়ার তো প্রশ্নই আসে না। তিতি চাইলেও না। দিনেশ বুঝতে পারছে যা হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু হয়ে গেছে। মানুষ বরাবরই তার প্রিয় মানুষগুলোর প্রতি দুর্বল থাকে, আর মাঝে মাঝে এই দুর্বলতা এত বেশি গ্রাস করে যে ঠিক বেঠিক চিন্তা করতেও সায় দেয় না মন। দিনেশের সাথেও তেমন ঘটেছে। তিতিরকে পাওয়ার আকুলতা একটা ভুল করে বসে সে, কিন্তু এই ভুলের মাসুল দিতে হবে এখন ওকে। জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নিজের জীবনের এই সিদ্ধান্তটি জানবার জন্য ফোন করলো কলকাতায় থাকা ওর বড় ভাই অরূপ তার কাছে। পরিবার বলতে তো শুধু এই একজন লোকই আছে দিনেশের। মা বাবা তো বছর 5 আগেই গত হয়েছে। তাই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা নির্দ্বিধায় স্বীকার করে ফেললো ভাইয়ের কাছে। অরূপ দিনেশ আর তিতিরের ব্যাপারটা জানতো। নিজেরই ভাইটিকে তিতির নামের এই মেয়েটির জন্য পড়তেও দেখেছে। ভাইয়ের কষ্ট নিবারণের কোনো মলম তার কাছে ছিল না, কিন্তু প্রতি মুহূর্তেই সান্ত্বনা দিতে ভুলেনি। আজ সেই ভাইয়ের দ্বারা এত বড় ভুল, না না ভুল না, পাপ হয়ে গিয়েছে। যতটুকু অরূপ দিনেশের মুখ থেকে তিতির সম্পর্কে জেনেছে, তার মতে তিতির এই কলঙ্কের তা কিছুতেই মেনে নিতে পারবে না, না পারবে দিনেশকে মেনে নিতে। নিজের আত্মগ্লানিতে তিতির নিজেকেই শেষ করে দেবে, আর তিতিরের কিছু হলে দিনেশও যে মরে যাবে। অরূপ পরিস্থিতির গম্ভীরতা খুব ভালো করেই বুঝতে পারছে, তাই দিনেশকে উদ্দেশ্য করে কিছু কথা বলল। দেখ দিনেশ, আমি ধর্ম সম্পর্কে তেমন কিছু জানি না। জানিসই তো আমি ধর্ম নয়, কর্মে বিশ্বাসী। আমি মনে করি আমার কর্মই আমাকে স্বর্গ নরকের পথ দেখাবে। তাই আমি তোকে এই বিষয়ে জ্ঞান দিতে যাব না। তোর যেটা ভালো লাগে সেটাই কর তুই, আমি বাধা দেব না। আমি মনে করি মানুষকে নিজের সুখের কথা আগে চিন্তা করা উচিত। পর জীবনে আবার মানুষ হয়ে জন্ম নিব কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। তাহলে জীবনে যত পারিস নিজেকে সুখে করে রাখ, আর অন্যকেও সুখে থাকতে দে। তোর ডিসিশন যাই হোক, আমি তোর ভাই কালো ছিলাম, আজও আছি। ভাইয়ের সাথে কথা বলে দিনেশের মন থেকে অনেক বড় বোঝা সরে গেল। মনের সকল বিভ্রান্তি দূর হয়ে গেল। এখন শুধু তিতিরের জাগার অপেক্ষা। দুজন হুজুর আর দিনেশের এখানে থাকা কয়েকজন পরিচিত বন্ধুদের সামনে দিনেশ আর তিতির বসে আছে। দিনেশ প্রথমে হুজুর দুজন থেকে আল্লাহর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর বন্ধুদের সাক্ষী রেখে তিতিরকে ইসলাম ধর্মমতে বিবাহ করলো। তিতির এখনো অনেকটা শব্দের মধ্যেই আছে। সেই দুপুরেও নিদ্রা ভেঙেছিল, আর জাগ্রত হয়ে নিজের অবস্থা দেখে তিতির বুঝে গিয়েছিল কাল রাতে কি হয়েছে। তখনই দিনেশকে ওয়াশরুম থেকে বের হতে দেখে ক্রোধে মাথা ফেটে যাওয়ার অবস্থা তিতির। দিনেশের সাথে এমন করবে তিতিরের কল্পনার বাইরে ছিল এসব, কিন্তু দিনেশের ভাবলেশহীন রিয়েকশন দেখে তিতির কি বলবে বুঝে উঠতে পারছিল না। তিতিরের ভাবনার মাঝে দিনেশ পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেল। তিতির বুঝতে পারছে না আমার এত বড় সর্বনাশ করে এই লোক জামাই সেজে কোথায় যাচ্ছে। তিতিরকে সম্পূর্ণ উপেক্ষা করেই দিনেশ নিজের কাজ করছিল। আসলে তিতিরের সাথে চোখ মিলাতেই এখন নিজেরই লজ্জা লাগছে দিনেশের। কাল রাতে আবেশের বসে পড়েছে ও কাপুরুষতার মতো কাজ করেছে, যা ও আজ সকালে বুঝতে পারছে। আসলে ওরা সুজেতের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেল না। সুজেত যেমন তিতিরকে ভোগ করতে চেয়েছিল, দিনেশও তো কাল রাতে তাই করলো। তাই বর্তমানে ও ভীষণ অনুতপ্ত। নিজের এই অনুতপ্ততা থেকে ওকে মুক্তি পেতেই হবে।
আয়নায় দাঁড়িয়ে পাঞ্জাবের হাতা ফোল্ড করতে করতে তিতিরের দিকে চোখ পড়ল। দিনে সেখান থেকেই তিতিরের চোখে নিচের জন্য একরাশ ঘৃণা দেখতে পাচ্ছে। প্রিয় মানুষটির চোখে ঘৃণা দেখার মতো কষ্ট কি আর আছে দুনিয়াতে? দিনেশের এই মুহূর্তে জানা নেই। দিনেশ একটা প্যাকেট হাতে নিয়ে তিতিরের সামনে গিয়ে বসলো। তিতিরের হাত দুটো ধরতে নিলেই তিতির এক ঝাটকায় সরিয়ে ফেলে। দিনেশ দেখলো তিতির কাঁপছে। এটা যে ক্রোধ তা বোঝার আর কি বই কি। দিনেশ তবুও শান্ত দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে, তিতির, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর আগারই কথা। আমি এখন তোমাকে কোনো এক্সপ্লেনেশন দিতে আসিনি। আমি জানি এটা দিলেও কোনো লাভ হবে না। তুমি যা হারিয়েছো তা কখনো ফিরে পাবে না। কিন্তু বিশ্বাস করো তিতির, আমি তোমাকে সমাজের চোখে কলঙ্ক হতে দেব না। যে পাপ আমার দ্বারা হয়েছে তার শুদ্ধ আমি করব। শুধু আর একবার আমার উপর বিশ্বাস করো। আই প্রমিস, সবকিছু ঠিক করে দেবো এবার। শুধু এবার কোনো প্রশ্ন ছাড়া আমার সাথে চলো, আর তার আগে ফ্রেশ হয়ে এগুলো পড়ে আসো। আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তিতির। তিতির তখনও জানতো না দিনেশ কি করতে চাইছে, কিন্তু ও দিনেশকে কিছু বলতেও পারছিল না। দোষ তো ও নিজেরও ছিল। নিজের বেকবির কারণেই আজ নিজের সতীত্ব হারাতে হলো ওকে। তিতির আর কিচ্ছু ভাবতে পারছে না। এই মুহূর্তে দিনেশের কথা না শোনা ছাড়া আর কোনো উপায়ও নেই তিতিরের কাছে। তিতির দেখতে চায় দিনেশ কি করবে, তারপর নিজের সিদ্ধান্ত নেবে তিতির। তিতির ভাবতেও পারেনি দিনেশ এমন একটা কাজ করবে। দিনেশকে তিতির ভালোবাসে এটা সত্যি, কিন্তু কোনোদিন দিনেশকে নিজের ধর্ম ত্যাগ করার কথা একটা বারও বলেনি। এটা বলা অনিবার্য তিতির জানে। ভালোবাসা মানুষটির জন্য নিজের ধর্ম অস্তিত্ব ত্যাগ করার জন্য বিশাল একটা মন থাকতে হয়। এতক্ষণ দিনেশের জন্য রাগ থাকলেও এখন দিনেশের প্রতি একটা রেসপেক্ট কাজ করছে তিতিরের মনে। খাবার হাতে করে আয়ন রুমে প্রবেশ করে দেখে প্রিয় মুখ ভার করে বসে আছে। না চাইতেও আয়নের মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল। প্রিয়র এমন গোমরা মুখ আয়নের ভেতরে অনুতপ্ততা বাড়াচ্ছে। হয়তো ব্যাপারটা অনেকটা জলদি হয়ে গিয়েছে। প্রিয়কে সময় দেওয়া দরকার ছিল। মাত্রই তো আমাদের সম্পর্ক ঠিক হলো, আর এখনই এত বড় দায়িত্বকে সঁপে দেওয়া কি খুব অন্যায় না? ওর বয়সই বা কি? আয়ন নিজেই এখন কিছুটা টেনসড হয়ে পড়েছে প্রিয়র বিষণ্ণ মুখটা দেখে, কিন্তু নিজের টেনশনের ঝুড়িটা লুকিয়ে প্রিয়র সামনে স্বাভাবিক হয়ে বসলো। খাবার মাখাতে মাখাতে আয়ন প্রিয়কে প্রশ্ন করলো, চিন্তায় তো মনে হয় কিছু মুখে দিস নাই। সারা রাত তো মনে হয় পেটে কিছুই যায়নি। কবে যে তুই বড় হবি? কিছুদিন পর নিজে বাচ্চার মা হবি, আর এখন তোকে আমাকে খাইয়ে দিতে হবে। হাহ, নে হা কর। কেন করলে তুমি এমন? প্রিয়র ভেজা কণ্ঠ আয়নের কানে আসতেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। হতাশা মনে আয়ন প্রিয়র দিকে তাকালো। ওর কাতর নয়ন চোরা দেখে আয়ন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর হঠাৎ যেন একটা ভারী পাথর জমা হয়ে গেল। নিজেকে এখন দোষী মনে হচ্ছে। প্রিয় পারমিশন নেওয়া উচিত ছিল ওর। ও বাচ্চার জন্য রেডি কিনা দরকার ছিল জানা। আমি কেবল স্বার্থপরের মতো নিজের দিকটাই দেখেছি খালি। অনুতপ্ত আয়ন খাবার রেখে বা হাতে প্রিয়র মুখটা ধরে, সরি সোনা, আমি বুঝতে পারিনি। আমি জানি তোর জন্য এটা সম্পূর্ণ নতুন, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। আমি বুঝতে পারছি তুই রেডি ছিলিস না এটার জন্য। ব্যাপারটা হয়তো তোর জন্য অনাকাঙ্ক্ষিত। তুই বিশ্বাস কর, এই বাচ্চার কারণে তোকে কখনোই আফসোস হতে দেবো না। এটা আমাদের অস্তিত্ব, তাই না? আমরা দুজন মিলেই সামলিয়ে ফেলবো। প্লিজ শোনো, রাগ করিস না। আমি সত্যি আশা করিনি এমন কিছু। এখন যখন হয়ে গেছে, প্লিজ এই বাচ্চাটাকে নিয়ে মন খারাপ করিস না। প্রিয় আয়নের এতক্ষণে কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারেনি। কিসব বলছে আয়ন? সুজোরা কুঁচকে তাই আয়নকে জিজ্ঞাসা করলো, মন খারাপ কার? আমার? তোমাকে কে বলেছে? আর কি সব আজগুবি কথা বলছো? তোর মন খারাপ হয়নি তো বাচ্চার কথা শুনে? না তো, মন খারাপ করব কেন? আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম এমন কিছু হবে। কি? আয়ন একটু না অনেক বেশি বিস্মিত হয়ে, তাহলে আমাকে কেন বলিসনি? কি বলবো তোমাকে? আমার জাস্ট সন্দেহ হয়েছিল। গত গত মাস হঠাৎ করেই পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছি এই মাসে ঘরেই টেস্ট করে দেখবো। তার আগেই তো এত ঝামেলা শুরু হয়ে গেল, আর আমার মাথা থেকে এটা গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারিনি সত্যি এটাই হবে। তার মানে তুই নারাজ না এই বাচ্চার কথা শুনে? তার মানে তুই খুশি? হ্যাঁ, আমি নারাজ, আয়নের উৎফুল্ল মুখখানি ক্ষণিকেই চুপসে গেল। কিন্তু আমি বেবির প্রতি নারাজ না। তাহলে? আয়নের উৎসুক মুখখানি এখন বিস্ময়ের চরম সীমায়। আমি তোমার উপর নারাজ। তুমি কবে জানতে পারলে এই খবর? আমাকে এতদিন বলোনি কেন? আর আমি আমার বেবির উপর নারাজ কেন থাকবো? এটা আমার বেবি, আমি খুশি। আয়ন প্রিয়র জন্য আয়না পানিটুকু ঢকঢক করে নিমিশে শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যে হাত বাঁচা গেল, না হলে আমার কপালে যেন কি যে ছিল আল্লাহ জানে। কি হলো? কি হবে আমি বলবো কি করে? এটার জন্য সময় লাগবে। তারপরও সোনোগ্রাফ করতে হবে, তাহলে জানতে পারবো কি হলো। আর এখন হওয়ার কোনো চান্স নেই, তার জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। কি সব বলছো তুমি? তোমার মাথা কি গেছে? আমি কি জিজ্ঞেস করছি আর তুমি কি উত্তর দিচ্ছ?
আসলে মনে হয় আমার মাথা ঠিক নেই, বাদ দে তো, আগে খেয়ে নে তাড়াতাড়ি। আয়নকে খুব টায়ার্ড লাগছে, তাই প্রিয় লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। তাছাড়া প্রিয় সত্যি অনেক খিদে পেয়েছিল। প্রিয় শুয়ে আছে আয়নের বুকে। হ্যাঁ, প্রিয়র মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রিয়কে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রিয়র ব্যাটারি আজ একটু বেশিই চার্জ। সে কখন ধরে বকবক করেই যাচ্ছে। আয়ন জানে প্রিয় ঘুমানো না পর্যন্ত নিজেও ঘুমাতে পারবে না, তাই তো চেষ্টা করছে প্রিয় যদি একটু ঘুমায়। প্রিয়, ঘুমানো শোনা, সকাল তো হয়ে গিয়েছে, তোমার শরীরের জন্য ঘুমানো দরকার। তো টেপ রেকর্ড আজকের জন্য আপাতত একটু বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতো। আচ্ছা, একটা লাস্ট কথা। আয়ন বিরক্ত, কিন্তু মুখে হাসি টেনে তবুও বলল, ঠিক আছে বল। বেবি হওয়ার পরেও কি তুমি আমাকে এতটাই ভালোবাসবে, নাকি ভালোবাসা কমে যাবে তখন আমার উপর? দেখো, বেবি হলেও আমি এভাবেই তোমার বুকে ঘুমোবো, আর বেবির আগে আমাকে তোমার বেশি প্রায়োরিটি দিতে হবে। আমার ভালোবাসার ভাগিদার কাউকে হতে দিব না, এমনকি বেবিকেও না। আর যদি করো তাহলে আমি তোমার বেবিকে চিমটি মেরে লাল করে ফেলবো, আর তোমার বাচ্চাকে শিখিয়ে দিব তোমাকে মামা বলে রাখবে। এতেও কাজ না করে তোমাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।